আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আজকের এই অডিও বুকে। আমরা কথা বলবো দ্য সাইকোলজি অফ মানি বইটির বিস্তারিত বাংলা সারসংক্ষেপ। লেখক মর্গ্যান হাউসেল। মূল বিষয়, টাকা পয়সার জগতে সফলতা শুধু জ্ঞান, আইকিউ বা টেকনিকের উপর নির্ভর করে না, বরং মানুষের আচরণ, ধৈর্য, মানসিকতা, ভয়, লোভ, অভ্যাস এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই বইটি মূলত শেখায় যে মনীষী হওয়া আর অর্থের ব্যাপারে বিচক্ষণ হওয়া এক জিনিস না। অনেকে অনেক পড়াশোনা করেও টাকা সামলাতে পারে না, আবার কম শিক্ষিত কেউ অনেক বেশি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে, কারণ সে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। ১. টাকা শুধু সংখ্যার খেলা না, এটা মানুষের আচরণের খেলা। বইয়ের সবচেয়ে বড় মেসেজ হল, অর্থনীতি আর অর্থব্যবস্থা শুধু ফর্মুলা বা স্প্রেডশিট দিয়ে বোঝা যায় না। মানুষ টাকা নিয়ে সিদ্ধান্ত নেয় নিজের অভিজ্ঞতা থেকে, পরিবার দেখে শেখা অভ্যাস থেকে, ভয় আর নিরাপত্তা বোধ থেকে, অন্যের সাথে তুলনা করে, লোভ, অহংকার বা স্টেটাস দেখানোর ইচ্ছা থেকে। অর্থাৎ টাকা নিয়ে মানুষ সবসময় লজিক্যাল হয় না। অনেক সময় মানুষ ঠিক জানার পরেও ভুল সিদ্ধান্ত নেয়, কারণ ইমোশনস ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। মূল শিক্ষা: ভালো ফাইন্যান্সিয়াল লাইফ গড়তে চাইলে শুধু ইনকাম বাড়ালেই হবে না, নিজের বিহেভিয়ার ঠিক করতে হবে। ২. সবাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে টাকা বোঝে। মর্গ্যান হাউসেল বলেন, একজন মানুষ যে সময়ে বড় হয়েছে, যে পরিবেশে বড় হয়েছে, তার মানি মাইন্ডসেট সেটার উপর অনেক নির্ভর করে। যেমন, যারা রিসেশন দেখেছে তারা রিস্ক কম নিতে চায়, যারা বুম পিরিয়ড দেখেছে তারা বেশি আশাবাদী হয়, যারা পভার্টি দেখেছে তারা সেভিংসকে বেশি গুরুত্ব দেয়, যারা ওয়েলথ দেখে বড় হয়েছে তারা স্পেন্ডিংয়ে বেশি সাহসী হয়। তাই অনেক সময় দুজন মানুষ একই ফাইন্যান্সিয়াল ডেটা দেখে দুই রকম সিদ্ধান্ত নেয়, কারণ তারা ডেটা নয়, নিজের অভিজ্ঞতার লেন্স দিয়ে দেখছে। মূল শিক্ষা: সবাই তোমার মতো ভাববে না, আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সব মানুষের জন্য সেম কাজও করবে না। ৩. কেউ ক্রেজি না, সবার ডিসিশনের পেছনে একটা কনটেক্সট আছে। বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া হল, মানুষের আর্থিক ডিসিশন বাইরে থেকে ইররেশনাল মনে হলেও তার নিজের অভিজ্ঞতা থেকে সেটা রিজনেবল হতে পারে। উদাহরণ: কেউ খুব বেশি ক্যাশ জমায়, সে হয়তো ইনসিকিউরিটি থেকে করছে। কেউ খুব বেশি ইনভেস্ট করে, সে হয়তো দ্রুত ওয়েলথ বিল্ড করতে চায়। কেউ ডেট নিতে ভয় পায়, হয়তো তার পরিবার ডেট ক্রাইসিস দেখেছে। অর্থাৎ, ও বোকা বলা সহজ, কিন্তু বাস্তবে মানুষ তাদের জীবনের কনটেক্সট অনুযায়ী ডিসিশন নেয়। মূল শিক্ষা: পার্সোনাল ফাইন্যান্স আসলে পার্সোনাল, তাই নিজের প্ল্যান অন্যের সাথে কম্পেয়ার না করে নিজের রিয়ালিটি অনুযায়ী করতে হবে। ৪. লাক এবং রিস্ক। সফলতা আর ব্যর্থতা শুধু স্কিল দিয়ে হয় না। এই বইয়ের একটি পাওয়ারফুল লেসন হল, কোনো মানুষের সফলতা 100% তার মেধা বা পরিশ্রমের ফল না, সেখানে লাকও থাকে। একইভাবে ব্যর্থতাও সবসময় 100% বোকামির ফল না, সেখানে রিস্ক বা দুর্ভাগ্যও থাকতে পারে। মানে, কেউ খুব সফল হয়েছে স্কিল প্লাস হার্ডওয়ার্ক প্লাস লাক, কেউ ভেঙে পড়েছে মিস্টেক, ব্যাড টাইমিং, রিস্ক। লেখক এখানে হিউমিলিটি শেখান, কারণ যদি তুমি ভাবো আমি জিতেছি কারণ আমি সব বুঝি, তাহলে ওভার কনফিডেন্স তৈরি হবে। আবার কাউকে ব্যর্থ দেখে ভাবো সে ইউজলেস, তাহলে রিয়ালিটি মিস করবে। মূল শিক্ষা: সফলতা দেখে অহংকার করো না, ফেলিয়ার দেখে কাউকে সম্পূর্ণ বিচার করো না। ৫. ধনী হওয়া আর ধনী থেকে যাওয়া দুটো আলাদা স্কিল। অনেকেই টাকা আয় করতে পারে, কিন্তু সেই টাকা ধরে রাখা সবচেয়ে বড় স্কিল। ধনী হওয়া অনেক সময় রিস্ক নেওয়া, বোল্ড মুভ, অ্যাগ্রেসিভ অ্যাকশন, হাই অ্যাম্বিশন, কিন্তু ধনী থেকে যেতে লাগে ডিসিপ্লিন, পেশেন্স, হিউমিলিটি, লস এড়ানো, স্টুপিডিটি না করা। অনেকেই একবার ফরচুন বানায়, পরে গ্রিড, ইগো বা এক্সট্রা রিস্কের কারণে সব হারায়। মূল শিক্ষা: মেকিং মানি ইজ ওয়ান থিং, কিপিং মানি ইজ অ্যানাদার। ওয়েলথ টিকিয়ে রাখতে চাইলে সার্ভাইভাল মাইন্ডসেট দরকার। ৬. সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বেঁচে থাকা, গেমে টিকে থাকা। বইটি বারবার বলে, ফাইন্যান্সের গেমে সবচেয়ে বড় রুল হল স্টে ইন দ্য গেম। মানে, এমনভাবে রিস্ক নিও না যাতে এক ভুলেই সব শেষ হয়ে যায়,
কারণ তুমি ব্যাংক্রাফট হলে ফিউচার অপরচুনিটি আর কাজে লাগাতে পারবে না। মার্কেট রিকভার করলেও তুমি তখন আর খেলায় থাকবে না। কম্পাউন্ডিং কাজ করতে সময় লাগে, সারভাইভ না করলে সেই সময়ই পাবে না। মূল শিক্ষা, হিউজ রিটার্নের চেয়ে লং টার্ম সারভাইভাল বেশি ইম্পর্ট্যান্ট। 8. কম্পাউন্ডিং, ছোট ছোট জিনিস দীর্ঘ সময় করলে বড় ফল হয়। এই বইয়ের সবচেয়ে ফেমাস টিচিংয়ের একটি হল কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে ছোট ছোট ভালো ডিসিশন দীর্ঘ সময় ধরে করলে তার ফল অনেক বড় হয়। উদাহরণ, নিয়মিত সেভিংস, কনসিস্টেন্ট ইনভেস্টমেন্ট, আননেসেসারি এক্সপেন্স কমানো, ইমোশনাল ডিসিশন অ্যাভয়েড করা। এগুলো একদিনে মিরাকেল করবে না, কিন্তু 10, 20, 30 বছর পর হিউজ এফেক্ট তৈরি করতে পারে। লেখক দেখান অনেক বড় ওয়েলথ দ্রুত না, বরং দীর্ঘ সময় টিকে থাকা গ্রোথ থেকে আসে। মূল শিক্ষা, কুইক উইনের পেছনে না ছুটে স্টেডি লং টার্ম ডিসিপ্লিন ফলো করতে হবে। 8. ধৈর্য হল ওয়েলথ বিল্ড করার সুপার পাওয়ার। মানুষ সাধারণত দ্রুত ফল চায়, কিন্তু মানির জগতে ফাস্ট রেজাল্ট চাইতে গিয়ে মানুষ ভুল করে। বেশি ট্রেডিং করে, বেশি রিস্ক নেয়, মার্কেট টাইমিং করতে যায়, প্যানিক বাই বা প্যানিক সেল করে। বইটি বলে পেশেন্সের ভ্যালু ইমেন্স। যে ব্যক্তি ভালো সিস্টেম বানিয়ে চুপচাপ কনসিস্টেন্ট থাকে, সে অনেক সময় ফ্ল্যাশি স্মার্ট পার্সনের কেউ বেশি সফল হয়। মূল শিক্ষা, ধীরে হওয়া সবসময় খারাপ না, অনেক ক্ষেত্রে এটাই স্মার্টেস্ট পাথ। 9. ওয়েলথ হলো যা দেখা যায় না। এটি বইয়ের সবচেয়ে জনপ্রিয় চিন্তা। আমরা সাধারণত ওয়েলথ ভাবি বড় গাড়ি, লাক্সারি ওয়াচ, ব্র্যান্ডেড পোশাক, বড় বাড়ি, এক্সপেন্সিভ লাইফস্টাইল। কিন্তু মর্গেন হাউসেল বলেন এগুলো আসলে অনেক সময় ওয়েলথ না, স্পেন্ডিংয়ের এভিডেন্স। কারণ যা দেখা যায় সেটা খরচ করা টাকা। সত্যিকারের ওয়েলথ হলো যে টাকা এখনও খরচ করা হয়নি। সেভিংস, ইনভেস্টমেন্টস, রিজার্ভস, ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, এগুলো বাইরে থেকে দেখা যায় না। অর্থাৎ ওয়েলথ ইজ হিডেন। মূল শিক্ষা, লোক দেখানো স্টেটাস আর আসল ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এক জিনিস না। 10. সেভিংয়ের পাওয়ার ইনকামের চেয়েও পাওয়ারফুল হতে পারে। অনেকে ভাবে ওয়েলথ বিল্ড করতে হিউজ স্যালারি দরকার। বইটি বলে হাই ইনকাম অবশ্যই হেল্পফুল, কিন্তু সেভিং হ্যাবিট আরও ফাউন্ডেশনাল। কারণ সেভিংস নির্ভর করে ইনকামের ওপর, লাইফস্টাইলের ওপর, ডিজায়ার কন্ট্রোলের ওপর, ইগো কন্ট্রোলের ওপর। অনেক হাই ইনকাম পারসন সেভ করতে পারে না, কারণ তার লাইফস্টাইল টু এক্সপেন্সিভ। আবার মডারেট ইনকামের কেউ সলিড সেভিংস বিল্ড করতে পারে যদি সে ডিসিপ্লিনড হয়। মূল শিক্ষা, রিচ হতে চাও, আগে সেভ করার ক্যারেক্টার গড়ো। 11. সেভিংস শুধু পারচেসের জন্য না, ফ্রিডমের জন্য। বইয়ে সেভিংসকে শুধু ফিউচার এক্সপেন্সের ফান্ড হিসেবে দেখা হয়নি। সেভিংস হলো পিস অফ মাইন্ড, এমার্জেন্সি প্রোটেকশন, চয়েস করার ক্ষমতা, ব্যাড সিচুয়েশন থেকে বের হয়ে আসার পথ, না বলার স্বাধীনতা। অর্থাৎ সেভিংস তোমাকে কন্ট্রোল দেয়। তুমি সবসময় ডেসপারেট থাকো না, প্রেশারের কাছে হারো না। মূল শিক্ষা, সেভিংস মানে শুধু টাকা জমা না, এটা পার্সোনাল পাওয়ার। 12. মানিয়ের সবচেয়ে বড় ভ্যালু, কন্ট্রোল ওভার ইয়োর টাইম। লেখক বলেন মানিয়ের হাইয়েস্ট ডিভিডেন্ড হল নিজের সময়ের উপর কন্ট্রোল। মানে কাকে তোমার সময় দেবে, কোথায় থাকবে, কি কাজ করবে, কাকে টলারেট করবে না, কিভাবে বাঁচবে। যে ব্যক্তি নিজের সময়কে কন্ট্রোল করতে পারে সে রিয়েল সেন্সে ওয়েলদি। মূল শিক্ষা, মানিয়ের আলটিমেট গোল হওয়া উচিত ফ্রিডম, নট অ্যাপ্লজ। 13. স্টেটাস চেজিং মানুষকে ফাইন্যান্সিয়াল ট্র্যাপে ফেলে। মানুষ অনেক সময় নিজের দরকারের জন্য খরচ করে না, অন্যকে ইমপ্রেস করার জন্য খরচ করে। যেমন বেটার ফোন দরকার না, কিন্তু স্টেটাসের জন্য কিনছে। বড় গাড়ি ফাইন্যান্সিয়াল বার্ডেন হলেও নিচ্ছে। লাক্সারি লাইফ মেনটেন করতে গিয়ে সেভিংস জিরো। কিন্তু আয়রনি হলো যাদের ইমপ্রেস করতে চাই তারা বেশিরভাগ সময় জিনিস দেখে, ওনারকে না। তারা ভাবে গাড়িটা সুন্দর, বাড়িটা সুন্দর, কিন্তু ওনার কি হিরো ভাবে না। মূল শিক্ষা, অন্যকে ইমপ্রেস করতে গিয়ে নিজের ফ্রিডম নষ্ট করা বোকামি। 14. এনাফ, কতটুকু যথেষ্ট জানা খুব জরুরি। বইয়ের একটি গভীর আইডিয়া হলো এনাফ। অনেক মানুষ অলরেডি এনাফ ওয়েলথ থাকার পরও আরও বেশি চায়, বিগার ব্যাট নেয়, আননেসেসারি রিস্ক নেয়, গ্রিডের কারণে কল্যাপস করে। যখন মানুষের এনাফ জানা থাকে না, তখন সে এমন রিস্ক নেয় যা তার প্রয়োজন ছিল না। মূল শিক্ষা,
সবসময় আরও বেশি চাইতে চাইতে একসময় যা ছিল সেটাও হারাতে পারো। তাই এইটুকুই যথেষ্ট বলার উইজডম দরকার। 15 টেল ইভেন্টস, রেয়ার কিন্তু পাওয়ারফুল ঘটনাই অনেক কিছু বদলায়। লেখক বলেন, জীবনে ও ইনভেস্টিংয়ে অনেক বড় ফল আসে অল্প কয়েকটা বড় ইভেন্ট থেকে, যেমন 1-2 গ্রেট ইনভেস্টমেন্ট, একটা বড় বিজনেস সাকসেস বা একটা বড় ক্র্যাশ। সব ফল ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, কিছু রেয়ার ঘটনা ডিসপ্রপোর্শনেট এফেক্ট ফেলে। মূল শিক্ষা, সব সিদ্ধান্ত পারফেক্ট হতে হবে না। কয়েকটা খুব ভালো ডিসিশন অনেক লস কভার করে দিতে পারে, আবার কিছু বড় রিস্ক হিউজ ড্যামেজও করতে পারে। 16 রুম ফর এরর রাখা খুব দরকার। এটা বইয়ের একদম প্র্যাকটিক্যাল লেসন। লাইফ আনপ্রেডিক্টেবল, চাকরি যেতে পারে, মার্কেট ক্র্যাশ করতে পারে, অসুস্থতা আসতে পারে, বিজনেস ফেল করতে পারে, আনএক্সপেক্টেড এক্সপেন্স আসতে পারে। তাই প্ল্যান করার সময় মার্জিন অফ সেফটি রাখতে হবে। এক্সট্রা সেভিংস, লোয়ার ডেট, ফ্লেক্সিবল লাইফস্টাইল, টু টাইট বাজেট না করা। মূল শিক্ষা, সব ঠিকঠাক চলবে ধরে প্ল্যান করো না, বরং কিছু ভুল হবে ধরেই বাফার রাখো। 17 লং টার্ম প্ল্যানিং দরকার, কিন্তু ফিউচার চেঞ্জ করবে এটাও ধরতে হবে। মানুষ লং টার্ম প্ল্যান বানায়, কিন্তু সমস্যা হলো মানুষ নিজেই বদলে যায়। প্রায়োরিটিজ বদলায়, ভ্যালুজ বদলায়, গোলস বদলায়, রিলেশনশিপ বদলায়, লাইফস্টাইল বদলায়। তাই রিজিড প্ল্যান সবসময় বেস্ট না, বেটার হলো অ্যাডাপ্টেবল হওয়া। মূল শিক্ষা, ফিউচার সেলফ আজকের তোমার মতো নাও থাকতে পারে, তাই ফ্লেক্সিবিলিটি রেখে প্ল্যান করো। 18 পেসিমিজম বেশি বিলিভেবল, অপটিমিজম বেশি ইউজফুল। ব্যাড নিউজ দ্রুত মানুষ বিশ্বাস করে, কারণ ভয় ন্যাচারালি অ্যাটেনশন গ্র্যাব করে। সব শেষ, মার্কেট ধ্বংস, ইকোনমি কোল্যাপস, এগুলো ড্রামাটিক বলে বেশি বিলিভেবল লাগে, কিন্তু বাস্তবে প্রগ্রেস স্লো, বোরিং, কোয়াইট ওয়েতে হয়। ভালো উন্নতি হেডলাইন্স হয় না, তাই আমরা আন্ডার এস্টিমেট করি। মূল শিক্ষা, খারাপ খবর শুনে প্যানিক না করে লং টার্ম প্রগ্রেসের দিকেও তাকাতে হবে। 19 রিজনেবল হওয়া, পারফেক্টলি র্যাশনাল হওয়ার চেয়ে বেটার। লেখক বলেন, পার্সোনাল ফাইন্যান্সে সবসময় ম্যাথমেটিক্যালি পারফেক্ট ডিসিশন দরকার নেই, বরং দরকার এমন ডিসিশন যা তুমি ইমোশনালি ধরে রাখতে পারবে। কারণ থিওরিটিক্যালি বেস্ট প্ল্যান যদি তুমি প্যানিক করে ভেঙে ফেলো, তাহলে সেটা ইউজলেস। আ স্লাইটলি ইমপারফেক্ট বাট সাস্টেনেবল প্ল্যান ইজ বেটার। মূল শিক্ষা, নিজের টেম্পারমেন্ট অনুযায়ী প্ল্যান বানাও, যেটা ফলো করা যাবে। 20 একটা ভালো ফাইন্যান্সিয়াল প্ল্যান বোরিং হতে পারে, কিন্তু সেটাই এফেক্টিভ। বইয়ের একটি হিডেন লেসন হলো, ভালো ফাইন্যান্সিয়াল লাইফ দেখতে এক্সাইটিং নাও হতে পারে। এটা হতে পারে নিয়মিত সেভ করা, এমার্জেন্সি ফান্ড রাখা, লং টার্ম ইনভেস্ট করা, ডেট কন্ট্রোল, লাইফস্টাইল ইনফ্লেশন অ্যাভয়েড করা, পেশেন্স রাখা। এগুলো ইনস্টাগ্রাম ওয়ার্দি না, কিন্তু এফেক্টিভ। মূল শিক্ষা, বোরিং কনসিস্টেন্সি অনেক সময় ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজির চেয়েও পাওয়ারফুল। বইয়ের সামগ্রিক বার্তা, এই বই আমাদের শেখায় যে টাকা সামলানো মানে নিজেকে সামলানো। মানি ম্যানেজমেন্ট মূলত সেলফ ম্যানেজমেন্ট। 2 ওয়েলথ বিল্ড হয় ধীরে, বড় ওয়েলথ সাধারণত ওভারনাইট আসে না, টাইম আর ডিসিপ্লিন লাগে। 3 ফ্রিডম ইজ দ্য রিয়েল গোল, টাকার আসল পারপাস হল জীবনে শান্তি, নিরাপত্তা এবং নিজের সময়ের উপর স্বাধীনতা দেওয়া। 4 স্টেটাসের পিছনে ছোটা ডেঞ্জারাস, লোক দেখানোর জন্য খরচ করলে ভিতরটা ফাঁকা হয়ে যায়। 5 এনাফ জানা উইজডম, গ্রিডের শেষ নেই, তাই লিমিট জানা জরুরি। 6 সেভ, সার্ভাইভ, স্টে পেশেন্ট, এটাই লং টার্ম সাকসেসের কোর ফর্মুলা। খুব সহজ ভাষায় পুরো বইয়ের এসেন্স। এই বই আসলে বলে, তুমি কত আয় করো সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি সেই টাকা নিয়ে কিভাবে ভাবো, কিভাবে ব্যবহার করো, আর কতটা ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নাও। যে ব্যক্তি কম ইগো নিয়ে চলে, নিয়মিত সেভ করে, নিজের লাইফস্টাইল কন্ট্রোল করে, আননেসেসারি রিস্ক নেয় না, লং টার্ম ভাবে, অন্যকে ইমপ্রেস করতে যায় না, নিজের ফ্রিডমকে প্রায়োরিটি দেয়, সেই লং রানে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়। একদম সংক্ষিপ্ত উপসংহার, দ্য পার্সোনালিটি অফ মানি বইটি শেখায় যে ফাইন্যান্সিয়াল সাকসেস আসে না শুধু জ্ঞান, ডিগ্রি বা হাই ইনকাম থেকে, এটা আসে আচরণ, ধৈর্য, সেলফ কন্ট্রোল, হিউমিলিটি, সেভিং হ্যাবিট এবং লং টার্ম থিঙ্কিং থেকে। টাকার আসল শক্তি হল তোমাকে শান্তি, নিরাপত্তা এবং নিজের সময়ের উপর স্বাধীনতা দেওয়া। আপনাকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে পুরো অডিও বুকটা শোনার জন্য। পরবর্তীতে কোন বই নিয়ে আপনাদের সামনে আসব তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।